গুণীজনেরা বলতেন, স্বপ্ন এমনভাবে দেখো যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেবে না, সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে। সত্যি গত লাস্ট 1 মাস ধরে আমার রাতের ঘুমটা একদমই কমে গিয়েছে। কেন কমে গিয়েছে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। গত কিছুদিন আগে আমি যখন আমার ফ্রেন্ডের বাসায় দিনাজপুর বেড়াতে গিয়েছিলাম, ঠিক ওখান থেকে ঘুরে আসার পর থেকেই কিন্তু আমাদের যে ছোট্ট শপ নিয়েছি সেই শপের কাজ হচ্ছিল। তো একটু একটু করে আপনাদের সাথে আজকের ভিডিওতে সেগুলো শেয়ার করব, আর আমার ভালো লাগার কিছু গল্প শেয়ার করব। তো এই যে ছোট্ট যে শপটা নিয়েছি, এই শপটা নেয়ার পেছনেও একজন মানুষের অনেক বড় অবদান আছে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের। যখনই ভাবতাম ঢাকাতে একটা ছোটোখাটো শপ নিব, তখনই অনেক ভেবে চিনতে যতটা না আগাতাম ঠিক ততটাই পিছিয়ে যেতাম। আর যখনই পিছিয়ে যেতাম তখনই আমার হাজব্যান্ড বলতো যে তুমি পারবে। তো সত্যি আমি যতটুকু না পেরেছি, সব থেকে বড় অবদান হচ্ছে আমার ফ্যামিলির, আর সব থেকে বড় অবদান হচ্ছে আমার হাজব্যান্ডের। যতবার ভেঙে গিয়েছি, যতবার ভেঙে পড়েছি, যতবার ভেবেছি আর পারবো না, ঠিক সেখান থেকে আমার হাজব্যান্ড একটু একটু করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। অনেকেই বলে, অনেকেই জানতে চান আপু আপনার হাজব্যান্ড কি করে। আজকে কিন্তু সেই কথাটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক যেদিন থেকে কাজ শুরু হয়েছিল সেদিন থেকে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। এই যে কাজটা ভিডিওতে দেখাচ্ছি মনে হচ্ছে একেবারে একটু সময়ের মধ্যে করে ফেলেছি, কিন্তু সত্যি এই কাজগুলো করতে প্রায় 1টা মাস লেগে গিয়েছে। আমার প্রিয় আপুরা, আন্টিরা, আমার অনেক সোনামণিরা আছেন যারা আমাকে খুব বেশি ভালোবাসেন, আমার ভিডিওগুলো দেখেন, সব সময় আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেন। আমি বলবো আমার পুরো পরিবারে যেমন হাত আছে, আপনাদের অনেক বড় অবদান, অনেক বেশি ভালোবাসা আছে। তো সত্যি ধীরে ধীরে একটু একটু করে আমি সবটার কাজে এগিয়ে নিয়ে যাচ্ছি, আর সব শুরুর গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। যতবার ভেবেছি এই শপটা নিব না, ঢাকাতে একটা শপ নেওয়া কিন্তু মুখের কথা না। তো সত্যি ততবারই আমার হাজব্যান্ড বলেছে কেন পারবে না, আমি তো আছি। তো অনেকেই আমার কাছে জানতে চান যে দীপাপু ভাইয়া কি করেন। তো আজকে সবার উদ্দেশ্যে বলছি, আমার হাজব্যান্ড একটা গ্রুপ অফ কোম্পানিতে ডিজিএম হিসেবে আছেন। উনার যে কোম্পানি, সেই কোম্পানির দায়িত্বে আছে। উনি কিন্তু পুরো বাংলাদেশের দায়িত্বে আছেন। তো এজন্যই কথাগুলো বলছি। আসলে এমন কোনো বিষয় না যে আমার হাজব্যান্ড কি করেন এটা ফলাভাবে প্রচার করছি। মূল বিষয়টা এটাই, উনি যে প্রফেশনে আছে উনি খুব বেশি ব্যস্ত একজন মানুষ। খুব বেশি ব্যস্ততার মাঝেও আমাকে কতটুকু সময় দেয় আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। কত কিছুই তো আমার লাইফস্টাইল ব্লগে আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার ফ্যামিলির বিষয়টা সব সময় হাইড করে যাই। খুব বেশি আমার ফ্যামিলির বিষয়টা আমি আপনাদের সামনে আনতে চাই না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সত্যি আমি যদি না বলি তাহলে স্বার্থপরতার মতো হবে। তো আমার হাজব্যান্ড তো একটা গ্রুপ অফ কোম্পানিতে আছেন, উনি কিন্তু খুব বেশি ব্যস্ত থাকেন, ঢাকাতে বেশিরভাগ সময় থাকেন না। তো উনি কিন্তু আমার এই ছোট্ট কাজের অনেক বেশি বড় অংশীদার আমি বলবো। শুরু থেকে আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, অন্য কোনো হাজব্যান্ড হলে সাপোর্ট দেওয়া তো দূরে পড়ে থাক, অনেক বেশি বকাঝকা করতো। আর আমার বেলায় হয়েছে তার উল্টা। যখনই যে কাজ করতে চেয়েছি সবসময় উনি আমাকে সাহস জুগিয়েছে, শুধু বলেছে যদি তোমার ভালো লাগে, এই কাজ করার মাঝে যদি ভালো লাগা খুঁজে পাও তাহলে তুমি করো। তো সত্যি এই কাজগুলো আমার খুব বেশি ভালো লাগার, আর এই ভালো লাগার কাজগুলো করতে যে একদমই যে খুব সুন্দর মতো হয়ে গিয়েছে, সহজভাবে হয়ে গিয়েছে সেটা কিন্তু একদমই না। কষ্ট হয়েছে ঠিকই, তবে পরিবারের সবাই পাশে ছিল দেখে আমার সব কিছু সহজ হয়ে গিয়েছে। এই যে সবটা করার পেছনে আমার হাজব্যান্ডের পাশাপাশি আমার একমাত্র বড় ভাই আমাকে অনেকটা হেল্প করেছে। যখন প্রথম আমি বিজনেসটা শুরু করি, ঘরের থেকে শুরু করেছিলাম, তখন বাইরে একটা অফিস নেওয়ার ক্ষেত্রে আমার ভাইয়া কিন্তু আমাকে হেল্প করেছিল। আমার ভাইয়া যেহেতু একজন বিজনেসম্যান, উনি কিন্তু বিজনেসের অনেক কিছুই বুঝেন। তো আমাকে বলেছিল ঘরের পাশাপাশি কখনোই বিজনেস সম্ভব না, বিজনেস বাইরে রাখবে আর ঘরটা নিজের মতো রাখবে। তো সত্যি এখন বুঝেছি সব কাজে কিন্তু ঘরে থেকে সম্ভব না। আমার এই ছোট্ট বিজনেসে আসার পেছনে প্রত্যেকটা মানুষের অনেক বেশি অবদান। তো সত্যি কারটা রেখে কার কথা বলবো, আমার শ্বশুরবাড়ির লোক যে যেখানে আছেন সবাই আমাকে অনেক বেশি উৎসাহ দিয়েছেন। কেউ কখনো আমার এই কাজটাকে ছোট মনে করেনি।
তো আমি বলবো সবার দোয়া ছিল, ভালোবাসা ছিল, এই জন্যই হয়তো একটু একটু করে এগিয়ে যেতে পেরেছি। ইচ্ছা আছে অনেক বেশি এগিয়ে যাওয়ার। আমার জীবনের একটাই লক্ষ্য এখন বলতে পারেন, আমি আমার পরিবারকে সময় দিব, আমার বাচ্চাদেরকে সময় দিব, আর আমি আমার এই বিজনেসটাকে এমন পর্যায়ে নিয়ে যাব যেখানে বেশ কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে। আমার এখন মনে হয় এক একটা কাজের পরিধি বাড়ে আর এক একটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় যখন কোনো ছোটোখাটো একটা কাজের মধ্যেও কাউকে ইনভলভ করতে পারি, তখন কি যে ভালো লাগা কাজ করে, এটা সত্যি আমি আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। আমার এই সবটার জন্য একটা ছোট ভাইকে নিয়েছি, তো ছোট ভাইটাও কিন্তু অনেক বেশি ভালো। আমার সবটা উদ্বোধন হয়েছে গত মাসের 27 তারিখে, আর তার আগের মাসের 25 তারিখ থেকে কিন্তু আমি একটা ছোট ভাইকে নিয়ে এসেছি। তো বলতে পারেন যে প্রায় 1 মাস আগেই কিন্তু চলে এসেছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে একটাই শান্তি যে না, একটা লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হলেও এই সবটার মাধ্যমে হয়েছে। তো সবাই দোয়া করবেন আমার এই ছোট ছোট উদ্যোগ যেন একসময় অনেক বড় পরিসরে সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। এখন তো সিরামিকের শপটা মোটামুটি একটা পর্যায়ে আমি দাঁড় করাতে পেরেছি। সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি ড্রেসের ক্ষেত্রেও বা ক্লথিংয়ের জন্যও যেন আমি একটু একটু করে এগোতে পারি। একটা শপ দাঁড় করানো কতটা যে কষ্ট, যারা করেছে তারাই কিন্তু জানে। আমাদের মধ্যে অনেকেই আছে, অনেক আপুরা আছেন যে এ ধরনের আমার থেকে অনেক বড় পরিসরে কাজ করেন। তো এখন বুঝি সত্যি কাজ করা কতটা কঠিন। তো যাই হোক, দোয়া করবেন যেন ঈদের আগেই নিজের যে ক্লথিংয়ের বিজনেস সেটা যেন চালু করতে পারি। সব কিছুই কিন্তু গুছিয়ে নিয়েছি, জাস্ট কয়েকটা দিনের মধ্যেই হয়তো একটু আপনাদের সাথে শেয়ার করব। জানি না কত দূর এগোতে পারবো, তবে আমি যে কাজ যখন করি আমি এতটুকুই চিন্তা ভাবনা করে এগোচ্ছি যেন সেই কাজটা শুরু করলে আর আমাকে পেছাতে না হয়। তো সবাইকে বলছি আমার শপের লোকেশনটা আগে থেকে বলে দিই। আগে থেকে তো কয়েকটা ভিডিওতে আমি বলেই দিয়েছি, আমার বিজনেস ভিডিওতে। তো আজকেও বলে দিচ্ছি, আমার শপ লোকেশন হচ্ছে দক্ষিণ বনশ্রী, 10 তলার সামনে 14 নাম্বার রোড, এল ব্লক, 4 নাম্বার হাউস। তো সবাই চলে আসবেন, আসলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতো জিনিসগুলো পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন আজকের যে কাজটা, এটা ছিল জাস্ট শপ উদ্বোধনের একদিন আগে। ওরা ভেবেছিল এই যে কাজগুলো একদিন আগেই কমপ্লিট করে দিয়ে যাবে, কিন্তু আমি যখন শপে গিয়েছি আমি প্রত্যেকটা বোর্ড বা প্রত্যেকটা যে র্যাকের মেজারমেন্ট এটা দেখে দেখে বলছিলাম যে এই র্যাকের যে পেছনের যে প্লাইউড এটা কোথায়। তো দেখেন কতগুলো ইঞ্জিনিয়ার মিলে এই যে শপের কাজটা করেছে, কিন্তু আসলে ডিজাইনে ছিল, ওরা খেয়াল করেনি এই র্যাকের পেছনের যে প্লাইউড ওটা দিতে কিন্তু ভুলে গিয়েছে। তো যার জন্য কাজটা আজকে হয়তো আর কমপ্লিট হবে না, হয়তো বা আগামীকাল হবে। তো যেদিন আমার শপটা উদ্বোধন হবে ওই দিন রাতে সারা রাত আমার ভাইয়ার অফিস থেকে লোক পাঠানো হয়েছিল, ওরা রাত জেগে কাজ কমপ্লিট করে শপের মধ্যেই ঘুমিয়েছিল। তো একদম শেষ মুহূর্তেও খুব বেশি তাড়াহুড়া করে আমার শপটা গুছিয়ে নিয়েছি। তো শপটা যেদিন উদ্বোধন হবে ঠিক সেদিন সকাল সকাল উঠে আমি একটা পার্সেল আনবক্সিং করছি। এই যে ইউটিউবে এসে সবাইকে বলি কত কিছু পেয়েছি, তো সত্যি কত কিছুর মাঝে অনেক বেশি ভালো লাগার কিছু আপুকে পেয়েছি। তো একজন ভালো লাগার আপু আমার জন্য কিছু গিফট পাঠিয়েছে, কে পাঠিয়েছে সেটাও বলছি। আমাদের সবার প্রিয় হানি মধু আইডির যে বিথি আপু, সেই বিথি আপু আমার জন্য এই যে পাগলামি করে এই গিফটগুলো পাঠিয়েছে। আমার জন্য দুটো চুড়ি পাঠিয়েছে, একটা মাথার ব্যান্ড পাঠিয়েছে, দুটো টাওয়াল পাঠিয়েছে, আর কিছু নাড়ু পাঠিয়েছে, সাথে খুব সুন্দর একটা টপ পাঠিয়েছে। তো এই যে জিনিসগুলো পাঠিয়েছে, এই জিনিসগুলো পাঠানোর আগে একটা বারও কিন্তু আপু আমাকে বলেনি। পাঠাওয়ের যে ডেলিভারি ম্যান আছে উনি আমাকে ফোন দিয়েছে। তো আমি আবার ব্যাংকে কাজে বিজি ছিলাম, যার জন্য আর কি আমি ওনার ফোনটা ধরতে পারিনি। পরে দেখি আরেকটা নাম্বার থেকে আমার নাম্বারে ফোন আসছে। পরে আমি ফোনটা যখন রিসিভ করছি তখন উনি আমাকে বলছে আপনার আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছে, আপনি যদি রিসিভ না করেন তাহলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি তখন বলছি কোথা থেকে পাঠিয়েছে, বলছে বসুন্ধরার ওই দিক থেকে। তো সত্যি আমি না অবাক হয়েছি যে এই জিনিসগুলো তো কে পাঠাবে আমাকে, যেহেতু আম্মুর কথা বলেছে।
এজন্য আর কি আমি একদমই বুঝতে পারছিলাম না। যাই হোক, পরে জিনিসগুলো হাতে পাওয়ার পরে আমি কাকে ফোন দিব এভাবে বুঝতে বুঝতে দেখি বিথি আপু আমাকে ফোন দিয়েছে। তখন তো আমি একদম শিওর হয়ে গেলাম যে এই যে ভালোবাসার জিনিসগুলো এগুলো বিথি আপু পাঠিয়েছে। সত্যি বিথি আপু, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। শুধু এই জিনিসগুলো দিয়েছো সেজন্য না, পার্সোনালি আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি ভালোবাসি, এটা কম বেশি সবাই জানে। আর তুমিও হয়তো জানো। সব সময় আমার পাশে এভাবেই থেকো, এভাবেই এই বোনটাকে ভালোবেসো। আর কখনো যদি আমার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকো মন থেকে মাফ করে দিও। তো বিথি আপুর দেয়া গিফটটা পেয়ে আমরা সবাই অনেক বেশি খুশি হয়েছিলাম। বিশেষ করে নাড়ুটা কিন্তু খুব বেশি মজা ছিল, আর ফ্লাওয়ার ভাসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। ইনশাল্লাহ যখন সাজাবো আপনাদের সবার সাথে শেয়ার করব। তো এখানে আমি এখন দুপুরে রান্নার জন্য চলে এসেছি। সকাল সকাল একদম ফ্রেশ হয়ে তারপরে কিচেনে চলে এসেছি। আর আজকে শুধুমাত্র আমার শ্বশুরবাড়ির যতগুলো লোকজন আছে সবার জন্য আয়োজন করেছি। আসলে জিনিসটা এমন হয়েছে যে আমার বাবার বাড়ির আমার ভাইয়া এবং আমার বোনকে বলেছিলাম, তো কেউই আসেনি, ওরা আসতেও পারবে না, ওদের আলাদা একটা প্রোগ্রাম ছিল। আর আমার বাসায় এসেছে গত রাতেই আমার দুইজন চাচা শ্বশুর, আর একদিন আগেই কিন্তু আমার শাশুড়ি আর আমার ছোট ছোট দুটো ননদ এসেছে। আপনাদের সবাইকে বলেছিলাম যে আমার ননদ আর আমার শাশুড়ি আসবে, তো আমার শাশুড়ি এসেছেন। এখন পর্যন্ত আমার শাশুড়ি আছেন। আজকে সম্ভবত আমার শাশুড়িকে ডক্টর দেখাবো, ডক্টর দেখানোর পরে আম্মা চলে যাবে। তো যে কয়দিন আছে অনেক বেশি ভালো লাগছে। বাসায় লোকজন থাকলে আমার খুব বেশি ভালো লাগে। তো আসলে বাসায় যেহেতু অনেকগুলো গেস্ট আসবে এজন্যই মূলত রান্না বাড়াটা করছি। আর যে রান্নাটা করছি এটা হচ্ছে 6টা হাঁস রান্না করছি। তো আমার হাজব্যান্ড আমার কাছে বলছিল যে সবার জন্য কি রান্না করবে, তো আমি খুঁজে খুঁজে এই হাঁসের মাংস বের করেছি যে এটা রান্না করব। যখন বলেছি তখন তো একদম হুট করে বলে দিয়েছি, রান্না করতে গিয়ে বুঝেছি। কেননা 6টা হাঁস রাত 2টো পর্যন্ত আমি ক্লিন করে তারপরে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বুঝতেই পারছেন সবাইকে ভালোবেসে খাওয়াতে যেয়ে কষ্টটা কিন্তু বেশ হয়েছে। তবে যখন রান্না করে খাওয়ানোর পরে সবাই বেশি করে বলেছে যে না অনেক বেশি মজা হয়েছে, তখন মনে হয়েছে প্রত্যেকটা কষ্ট যেন সার্থক। তো আমি আজকে একদম সাদা মাঠা রান্না করেছি, কারণ সবাই আগে বলেছিল যে আমাকে একটু সাদা ভাত রান্না করার জন্য। তো আমি এখানে গরুর মাংস করেছিলাম, কাতল মাছ করেছিলাম, ছোট মাছ করেছিলাম, হাঁসের মাংস, আর কয়েক রকমের ভর্তা করেছিলাম, ডাউল রান্না করেছিলাম। তো সবগুলো আমি টেবিলে দিয়ে দিয়েছি। আর এইদিকে এই যে দেখেন তামিম একটু একটু করে ভিডিও করে আমাকে পাঠাচ্ছিল, যেহেতু সবটা একটু ডেকোরেশনের কাজ করছিল। তামিমকে আর তামিমের বাবাকে বলেছিলাম যে সবটা যেভাবেই হোক না কেন তোমরা একটু ডেকোরেশন করবে। তো সত্যি সব উদ্বোধনের খুশি যতটা না ছিল, আমার বাসায় যেহেতু অনেকগুলো ভালোবাসার মানুষ এসেছে এজন্য বেশি খুশি হয়েছি। আমি এত বেশি ব্যস্ত থাকি যে আসলে সত্যি কারোর সাথে ফোন করে কথা বলার আমার সময় থাকে না। কিন্তু যখন আমার বাসায় আমার ভালোবাসার মানুষগুলো আসে তখন তাদেরকে রান্না করে খাওয়াতে বা পর্যাপ্ত সময় দিতে আমি অনেক বেশি পছন্দ করি। তো দুপুরে খাবার রেডি করে দেওয়ার পরে সবাই খাওয়া দাওয়া করে তারপরে আসরের নামাজের পরে এই যে মিলাদ আয়োজন করা হয়েছিল। সন্ধ্যার কিছু সময় পরপরই আমার তামিম বারবার আমাকে ফোন দিচ্ছিল, দিয়ে বলছে যে আম্মু একটা আন্টি এসেছে তোমার সাথে দেখা করার জন্য। তো এটা শুনে আমি এত তাড়াহুড়া করে রেডি হয়েছি, রেডি হয়ে আমি শপে চলে এসেছি। এসে দেখি রায়হানা রৌফ আপু এসেছে। তো আমার একজন সাধারণ দর্শক আপু কিন্তু আমাকে একদমই বলেনি, হঠাৎ চলে এসেছে। আমার খুব বেশি ভালো লেগেছিল। আপু তোমার জন্য অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি দোয়া। সত্যি আমি খুব বেশি খুশি হয়েছি। তো সব সময় এভাবে আমার পাশে থেকো। আর আমি সন্ধ্যার পরে এসে সবাইকে নিয়ে একটু সময় কাটাচ্ছিলাম। যেহেতু শপে এসেছি, সব মামি শাশুড়ি, ননদ, শাশুড়ি সবাইকে নিয়ে এসেছি। আপুর সাথে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছিলাম। তো এই ছিল আমার ভালো লাগার মতো একটা দিন। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।